যুদ্ধবিরতি মানেই হামাসের জয়, ফিলিস্তিনিদের উচ্ছ্বাসে লজ্জায় মাথা কাটা নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। নেতানিয়াহু ভালো করে জানেন যুদ্ধবিরতি কার্যকর হলে তা হবে নেতানিয়াহুর পরাজয়, কারণ এর অর্থ দাঁড়ায় হামাস আগের মতোই গাজায় শাসনভার বজায় রাখছে আর লেজ গুটিয়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস সোমবার বলেছে তারা মিশর ও কাতারের দেয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। খবর আল জাজিরার। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তাদের প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা প্রধানকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন তারা কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন। ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে ওয়াশিংটনের কত সময় লাগবে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে তিনি বলেছেন সিআইএ পরিচালক বিষয়টি নিয়ে কাজ করছেন। চুক্তি চূড়ান্ত করতে সিআইএ পরিচালক উইলিয়াম জে বার্নস শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যে রয়েছেন। মিলার বলেন এটি এমন একটি বিষয় বাইডেন প্রশাসনের প্রত্যেকের কাছে এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সবাই বিষয়টিতে নজর রাখছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় বসবাসকারী বেসামরিক মানুষদের শহরটির একটি অংশ খালি করে দিতে নির্দেশ দিয়েছে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র থেকে গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো হয়নি। ইসরায়েল রাফায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে যে বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কর্মকর্তা বলেন আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এদিকে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করানো হতো। আগে থেকেই রাফায় আশ্রয় নিয়েছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি, কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। বেশ কিছু ছবিতে দেখা গেছে ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফার ফিলিস্তিন অংশে প্রবেশ করছে। সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে, একটি হলো রাফা, অন্যটি কেরাম শালোম। কিন্তু এই প্রবেশ পথ দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানান জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেন্স লার্কে। অবরুদ্ধ অঞ্চলে মাত্র কয়েকদিনের জ্বালানি রয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে ও সারা বিশ্বে তার কথিত ইহুদি বিদ্বেষের হিংস্র ঢেউ এর বিষয়ে সতর্ক করেছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে হলোকাস্টের বার্ষিক স্মরণানুষ্ঠানে এ সাবধানবাণী উচ্চারণ করেন তিনি। তিনি বলেন বহু মানুষ হলোকাস্টের ভয়াবহতাকে অস্বীকার করছে, ছোট করছে, এর পক্ষে যুক্তি তুলে ধরছে। ইসরায়েলে 7 অক্টোবর চালানো হামাসের হামলার ঘটনাটি তার ভাষায় অনেকে ভুলে গেছে উল্লেখ করে বাইডেন এর নিন্দা করেন। বাইডেন বলেন হামাসই ইসরায়েলিদের ওপর নৃশংসতা চালিয়েছে। হামাসই ধরে নিয়ে গিয়ে লোকজনকে জিম্মি করে রেখেছে। আমি ভুলে যাইনি। বিবিসি বলছে ওই হামলার পর থেকে এটি হামাসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে তীব্র সমালোচনা ছিল। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হওয়া ফিলিস্তিনপন্থী প্রতিবাদের সময় কিছু প্রতিবাদকারী ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তৃতা ও বেআইনি আচরণ করেছে উল্লেখ করে তিনি এসবেরও সমালোচনা করেন। একটি সংখ্যালঘুকে বলির পাঁঠা ও মন্দ হিসেবে চিত্রিত করা হলে সব সংখ্যালঘুকেই হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি। পুলিশ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের বেশ কিছু শিবির ভেঙে দেওয়ার ও বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পর এ বক্তব্য রাখলেন বাইডেন।
বিক্ষোভকারীরা ঘৃণামূলক বক্তব্য ও ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠলেও প্রতিবাদের আয়োজকরা তা প্রত্যাখ্যান করেছেন। উল্টো তারা ইসলাম ভীতিমূলক ও বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের যোদ্ধাদের নজিরবিহীন হামলায় প্রায় 1200 জন নিহত হয়। এর ঠিক 7 মাস পর দেয়া বক্তৃতায় বাইডেন ওই দিনটিকে হলোকাস্টের পর ইহুদিদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে উল্লেখ করেন। এই 7 মাসে হামাস শাসিত গাজায় ইসরায়েলের নির্মম হামলায় প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলের এই হামলায় বাইডেন সমর্থন দিয়ে আসছেন। এতে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে, আর কিছু তরুণ মার্কিন ভোটার তার বিরুদ্ধে চলে গেছেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর গাজা যুদ্ধবিরতি প্রতিবাদকারীরা ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য বাইডেনের প্রতি দাবি জানিয়েছেন। নিজের বক্তৃতায় বাইডেন আমেরিকানদের প্রতিবাদ ও বিক্ষোভ করার অধিকারের কথা স্বীকার করলেও গাজার নিহতদের কথা উল্লেখ করেননি তিনি। রাতভর আকাশ হামলার পর মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা ক্রসিং ছিল একমাত্র পথ যেখান দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী রাফার পূর্বাংশের বিশেষ এলাকায় রাতভর অভিযান চালিয়েছে, যেখান থেকে বেশিরভাগ বেসামরিক ফিলিস্তিনি এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। মঙ্গলবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে আইডিএফ আরও বলেছে, নিরাপত্তার কারণে মঙ্গলবারও গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কেরেম শালম ক্রসিং বন্ধ থাকবে। গত রোববার হামাস কেরেম শালম ক্রসিংয়ের গাজা অংশে রকেট হামলা চালায়, যাতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সেখানে নিরাপত্তা পুনরায় নিশ্চিত হওয়ার পরই কেবল ওই ক্রসিংটি পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানিয়েছে আইডিএফ। কাতারিদের মালিকানাধীন টেলিভিশন স্টেশন আল জাজিরার স্থানীয় সম্প্রচার বন্ধ করে দেওয়ার পর তাদের দপ্তর হিসেবে ব্যবহার করা জেরুজালেমের একটি হোটেলের রুমে অভিযান চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। রোববার এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি এক কর্মকর্তা ও আল জাজিরার এক কর্মী রয়টার্সকে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে সাদা পোশাক পরা কর্মকর্তারা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জামগুলো খুলে নিচ্ছেন। ঘটনাটি পূর্ব জেরুজালেমে ঘটেছে বলে আল জাজিরার ওই কর্মী জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা নেটওয়ার্কটি গাজা যুদ্ধ যতদিন চলবে ততদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আল জাজিরা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছিল বলে অভিযোগ তাদের। প্রতিক্রিয়ায় আল জাজিরা জানিয়েছে তাদের সম্প্রচার বন্ধ করা ও দপ্তরে অভিযান চালানো একটি অপরাধমূলক পদক্ষেপ, আর নেটওয়ার্কটি ইসরায়েলের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছে এটি বিপজ্জনক ও উদ্ভট মিথ্যা এবং এটি তাদের সাংবাদিকদের ঝুঁকিতে ফেলেছে। প্রতিটি আইনি পদক্ষেপ অনুসরণ করার অধিকার তারা সংরক্ষণ করে বলে জানিয়েছে নেটওয়ার্কটি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডটির সব অংশ থেকে নিরবিচ্ছিন্ন প্রতিবেদন করে আসছে আল জাজিরা। তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করছে বলে রয়টার্স জানিয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার সর্বসম্মত সমর্থন পাওয়ার পর সামাজিক মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ইসরায়েলে উস্কানিদাতা চ্যানেল আল জাজিরা বন্ধ হবে। সরকারি এক বিবৃতিতে ইসরায়েল জানায় তাদের যোগাযোগ মন্ত্রী অবিলম্বে পদক্ষেপ নেয়ার একটি আদেশে স্বাক্ষর করেছেন। কিন্তু চ্যানেলটি বন্ধ করার পক্ষে সমর্থন দেয়া ইসরায়েলি এক আইন প্রণেতা রয়টার্সকে জানিয়েছেন আদালতে গিয়ে আল জাজিরা এখনও এই আদেশ আটকে দেওয়ার চেষ্টা করতে পারবে। সরকারি আদেশে ইসরায়েলে আল জাজিরার দপ্তর বন্ধ, তাদের সম্প্রচারের সরঞ্জাম জব্দ, কেবল ও স্যাটেলাইট কোম্পানিগুলো থেকে চ্যানেলটিকে বিচ্ছিন্ন করা এবং তাদের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারি ওই বিবৃতিতে গাজায় আল জাজিরার কার্যক্রম নিয়ে কিছু বলা হয়নি। সরকারি নির্দেশ পাওয়ার পরপরই ইসরায়েলের স্যাটেলাইট ও কেবল টেলিভিশন সংযোগ প্রদানকারীরা আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেয়। ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়ার বিষয়ে কাতার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা
বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন, আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো, এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে।